আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। বিমান হামলায় আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি, জেডি ভ্যান্স। ইরান সম্পূর্ণরূপে পরাজিত, দাবি ট্রাম্পের। ইরানে মানবিক সহায়তা পাঠিয়েছে রাশিয়া। ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল ইরান, ট্রাম্প। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে একটি নতুন উদ্বেগের জন্ম দিয়েছে, যা আন্তর্জাতিক বিশ্লেষকদের মনোযোগ আকর্ষণ করেছে। এবং আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে বাগদাদের এই গ্রিন জোন পৃথিবীর অন্যতম সুরক্ষিত একটি এলাকা, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যালয় অবস্থিত। এই ধরনের সুরক্ষিত এলাকায় যখন কোনো আকাশপথে হামলার ঘটনা ঘটে, তখন স্বাভাবিকভাবেই পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে, এবং এর প্রভাব শুধুমাত্র ইরাকের অভ্যন্তরীণ রাজনীতিতেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি আন্তর্জাতিক কূটনীতি ও বিশ্ব অর্থনীতিতেও গভীর রেখাপাত করে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে বর্তমান সময়ে ড্রোন প্রযুক্তির সহজলভ্যতা এবং এর অত্যাধুনিক ব্যবহার রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ রাডার ফাঁকি দিয়ে এই ধরনের ছোট আকারের মানবহীন যানগুলো খুব সহজেই নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে, যার ফলে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন সির্যাম বা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমকেও অনেক সময় কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়। বাগদাদের এই ঘটনাটি প্রমাণ করে যে প্রযুক্তিগত উৎকর্ষের এই যুগে কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে আরও উন্নত এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি গ্রহণ করা প্রয়োজন, যা মুহূর্তের মধ্যে যে কোনো ধরনের আকাশসীমা লঙ্ঘন শনাক্ত করতে এবং তা প্রতিহত করতে সক্ষম। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশগুলো তাদের দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে, এবং ইরাক সরকারের সাথে যৌথভাবে কাজ করে এই ধরনের হামলার মূল কারণ ও উৎস খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার একটি সম্ভাবনা তৈরি হয়, কারণ মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী অঞ্চল, এবং বিনিয়োগকারীরা সবসময় এই অঞ্চলের যে কোনো ছোটখাটো ঘটনাকেও খুব গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেন। মার্কিন রাজনৈতিক অঙ্গনের অন্যতম পরিচিত মুখ জেডি ভ্যান্সের সাম্প্রতিক একটি দাবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তিনি উল্লেখ করেছেন যে এক বিমান হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে পরিচিত মুজতাবা খামেনি আহত হয়েছেন। যদিও এই তথ্যের কোনো আনুষ্ঠানিক বা স্বাধীন সত্যতা এখনও পর্যন্ত আন্তর্জাতিকভাবে নিশ্চিত করা হয়নি, এবং আপনারা হয়তো ভাবছেন যে এই ধরনের একটি অপ্রমাণিত তথ্য কেন এত গুরুত্ব পাচ্ছে। এর কারণ হল আধুনিক ভূ-রাজনীতিতে তথ্যের প্রবাহ এবং মনস্তাত্ত্বিক কূটনীতি অনেক বড় একটি ভূমিকা পালন করে। মুজতাবা খামেনি, যিনি দীর্ঘ সময় ধরে ইরানের রাজনীতি ও ধর্মীয় পরিমণ্ডলে একটি অত্যন্ত প্রভাবশালী নাম এবং যাকে অনেকেই ভবিষ্যৎ নেতৃত্বের একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করেন, তাকে নিয়ে এই ধরনের কোনো সংবাদ স্বাভাবিকভাবেই পুরো অঞ্চলের রাজনৈতিক সমীকরণে একটি বড় ধরনের আলোড়ন সৃষ্টি করার ক্ষমতা রাখে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে যখন কোনো দেশের শীর্ষ নেতৃত্ব বা সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এই ধরনের স্বাস্থ্য বা নিরাপত্তা সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ে, তখন সেটি সেই দেশের অভ্যন্তরীণ স্থায়িত্ব এবং আন্তর্জাতিক মিত্রদের সাথে সম্পর্কের ওপর একটি মানসিক চাপ তৈরি করে, যা অনেক সময় শেয়ার বাজার, মুদ্রার মান এবং আঞ্চলিক চুক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। জেডি ভ্যান্সের মতো একজন প্রভাবশালী মার্কিন রাজনীতিবিদের কাছ থেকে যখন এই ধরনের মন্তব্য আসে, তখন সেটি শুধুমাত্র একটি সাধারণ দাবি হিসেবে থাকে না, বরং এটি একটি বৃহত্তর কূটনৈতিক কৌশল বা তথ্যের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখার একটি আধুনিক রাজনৈতিক হাতিয়ার হিসেবেও কাজ করতে পারে, যা আমরা বর্তমান বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক দ্বন্দ্বে বারবার দেখতে পাই।
অন্যদিকে ইরান সরকার সাধারণত তাদের শীর্ষ নেতাদের নিরাপত্তা এবং ব্যক্তিগত জীবনের বিষয়ে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখে, তাই বাইরের বিশ্বের পক্ষে এই ধরনের দাবির সত্যতা যাচাই করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে তিনি জোরালোভাবে দাবি করেছেন যে ইরান আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে সম্পূর্ণরূপে পরাজিত হয়েছে। আর এই দাবিটি বুঝতে হলে আমাদেরকে ট্রাম্পের সময়কার পররাষ্ট্রনীতি এবং বর্তমান বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটকে খুব গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তখন তার প্রশাসনের অন্যতম প্রধান কৌশল ছিল ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি, যার আওতায় ইরানের ওপর একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যাতে দেশটি আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে জ্বালানি তেল রপ্তানির ক্ষেত্রে চরম বাধার সম্মুখীন হয় এবং এর ফলে তাদের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ট্রাম্পের এই পরাজয় শব্দটি মূলত কোনো প্রচলিত সামরিক পরাজয়কে নির্দেশ করছে না, বরং এটি একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার দিকে ইঙ্গিত করছে। কারণ বর্তমান আধুনিক বিশ্বে কোনো দেশকে পরাজিত করার জন্য সবসময় যুদ্ধক্ষেত্রে অস্ত্রের ব্যবহার প্রয়োজন হয় না। অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া এবং আন্তর্জাতিক মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়াও একটি আধুনিক পরাজয়ের সমতুল্য বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। ট্রাম্প হয়তো তার এই বিবৃতির মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে তার প্রশাসনের নেওয়া সেই নীতিগুলোর কারণেই ইরান আজ বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান ধরে রাখতে হিমশিম খাচ্ছে এবং পশ্চিমা দেশগুলোর সাথে তাদের যে দীর্ঘস্থায়ী কূটনৈতিক টানাপোড়েন চলছে তাতে শেষ পর্যন্ত পশ্চিমাদেরই কৌশলগত বিজয় হয়েছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই এই দাবির সাথে পুরোপুরি একমত নন, কারণ তারা মনে করেন যে এত দীর্ঘ সময়ের নিষেধাজ্ঞা ও চাপ সত্ত্বেও ইরান নিজেদের মতো করে একটি বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছে এবং রাশিয়া কর্তৃক ইরানে মানবিক সহায়তা পাঠানোর খবরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি শুধুমাত্র দুটি দেশের মধ্যে বন্ধুত্বের নিদর্শন নয়, বরং এটি আন্তর্জাতিক কূটনীতিতে সফট পাওয়ার বা নরম ক্ষমতার একটি অন্যতম সেরা উদাহরণ হিসেবে কাজ করছে, যা বিশ্বজুড়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক বছরগুলোতে মস্কো এবং তেহরানের মধ্যে সম্পর্ক কেবল সামরিক বা অর্থনৈতিক চুক্তিতেই সীমাবদ্ধ নেই, বরং তারা দুর্যোগ ব্যবস্থাপনা, চিকিৎসা খাত এবং মানবিক সহযোগিতার মতো মানবিক স্তরগুলোতেও নিজেদের মধ্যে গভীর সমন্বয় গড়ে তুলেছে, যা তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন মাত্রায় নিয়ে গেছে। যখন কোনো দেশ প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্যগত সংকট বা অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে যায়, তখন বাইরের কোনো মিত্রদেশের কাছ থেকে আসা এই ধরনের মানবিক সহায়তা সেই দেশের সাধারণ মানুষের কাছে একটি অত্যন্ত ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং সরকারের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। রাশিয়ার এই পদক্ষেপকে অনেক বিশেষজ্ঞ ব্রিক্স, BRICS এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCOর মতো আন্তর্জাতিক জোটগুলোর সম্প্রসারণ এবং সেখানে এই দুই দেশের ক্রমবর্ধমান প্রভাবের একটি অংশ হিসেবে দেখছেন। কারণ পশ্চিমা দেশগুলোর বিভিন্ন অর্থনৈতিক অবরোধ এবং নিষেধাজ্ঞার বিপরীতে নিজেদের মধ্যে এই ধরনের সহযোগিতা বৃদ্ধি করে তারা বিশ্বমঞ্চে একটি বিকল্প অর্থনৈতিক ও মানবিক করিডোর তৈরি করতে চাইছে। তাছাড়া চিকিৎসা সামগ্রী, খাদ্য সহায়তা বা দুর্যোগ মোকাবিলার সরঞ্জাম পাঠানোর মাধ্যমে একটি দেশ আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি তাদের সম্মান প্রদর্শন করতে পারে, যা তাদের বৈশ্বিক ভাবমূর্তি উজ্জ্বল করতে সাহায্য করে। এবং আমরা দেখছি যে রাশিয়া এই কৌশলটি খুব সচেতনভাবেই ব্যবহার করছে। অন্যদিকে ইরানের জন্য এই সহায়তা অত্যন্ত জরুরি, কারণ দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বা আধুনিক প্রযুক্তির সরবরাহ পাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরেকটি উল্লেখযোগ্য এবং গভীর বিশ্লেষণমূলক মন্তব্য হল যে ইরান সবসময় ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল এবং এই মন্তব্যটির পেছনে লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দশকের পর দশক ধরে চলা এক অত্যন্ত জটিল, ঐতিহাসিক এবং ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের গল্প, যা আজকের আধুনিক বিশ্ব রাজনীতির অন্যতম স্পর্শকাতর একটি বিষয়। আপনারা যারা মধ্যপ্রাচ্যের ইতিহাস সম্পর্কে অবগত আছেন তারা জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই দ্বন্দ্ব একদিনে তৈরি হয়নি। এটি মূলত আদর্শগত, ধর্মীয় এবং ভূকৌশলগত আধিপত্য বিস্তারের একটি দীর্ঘস্থায়ী লড়াই, যেখানে উভয় দেশই একে অপরকে নিজেদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসাবে বিবেচনা করে এবং ট্রাম্প তার এই বিবৃতির মাধ্যমে মূলত সেই ঐতিহাসিক অবিশ্বাস এবং শত্রুতার দিকেই ইঙ্গিত করেছেন।
ট্রাম্পের শাসনামলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আব্রাহাম অ্যাকর্ডস বা আব্রাহাম চুক্তির মতো বেশ কিছু যুগান্তকারী কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা এবং একই সাথে এই অঞ্চলে ইরানের ক্রমবর্ধমান প্রভাবকে একটি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা। কারণ মার্কিন পররাষ্ট্রনীতি সবসময় মনে করে যে ইরানের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি প্রত্যক্ষ বাধা। ট্রাম্পের এই মন্তব্যকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা ডিটারেন্স বা প্রতিরোধ তত্ত্বের একটি অংশ হিসাবে ব্যাখ্যা করছেন, যেখানে একটি দেশ বা নেতা অত্যন্ত কড়া এবং শক্তিশালী ভাষার ব্যবহার করে প্রতিপক্ষকে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেন এবং বিশ্ববাসীকে এটি বোঝানোর চেষ্টা করেন যে তাদের নেওয়া কঠোর নীতিগুলোই মূলত এই অঞ্চলে একটি বড় ধরনের সংঘাত এড়াতে সাহায্য করেছে। তবে অন্যদিকে কিছু নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে এই ধরনের কট্টর বিবৃতিগুলো অনেক সময় কূটনৈতিক আলোচনার পথকে সংকুচিত করে দেয় এবং দুই পক্ষের মধ্যে আস্থার সংকটকে আরও গভীর করে তোলে, যা দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।